সঙ্গে থাকছি আমি তানভীর আহমেদ, আর পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্স সঙ্গে থাকছি পুরো আয়োজনটিতে জানিয়েছি আমি তানভীর আহমেদ। দর্শক, আমরা এই অনুষ্ঠানটিতে যাবার আগে শুরুতেই বিস্তারিত আলোচনা যাবার আগে শুরুতে যেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, লালমনিরহাট নিয়ে অর্থাৎ বর্ডার যে এলাকাগুলো রয়েছে, এর আগে আমরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ওই অঞ্চলটিতে দেখেছি, সেখানে দেখেছি এক ধরনের উত্তেজনা। লালমনিরহাটের দহগ্রাম শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে এখনও ওই সব এলাকাতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি আর বিএসএফ নিজ নিজ সীমান্তের বাংকারে অবস্থান করেছে, তবে বন্ধ রয়েছে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজটি। বিজিবি বলছে সার্বক্ষণিক নজরদারি রয়েছে তাদের, সেই সঙ্গে মোতায়েন করা হয়েছে বাহিনীর বাড়তি সদস্যকেও। এমন পরিস্থিতিতে আতঙ্ক কাটছে না সীমান্তবাসী যে সকল মানুষজন রয়েছে তাদের। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের কথা বলছিলাম, চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও নওগাঁর বস্তাবর সীমান্তে আগের থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। দর্শক, সীমান্ত পরিস্থিতি জেনে নিব এই মুহূর্তে। লালমনিরহাট থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, স্বাগত জানাচ্ছি নিউজ ভিস 24-এ। সীমান্তে আমরা কয়েকদিন ধরেই দেখছি বেশ উত্তেজনা, এবং হঠাৎ করেই আসলে ভারতের এই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ, এটিকে আসলে মানুষজন কিভাবে দেখছেন, এবং এর প্রতিরোধে তাদের একটি সরব উপস্থিতিও আমরা দেখেছি। এই বিষয়টি নিয়ে তারা কি বলছেন এবং সার্বিক পরিস্থিতিটা কেমন এখন? লালমনিরহাটের যে দহগ্রাম সীমান্ত, যে সীমান্তে উত্তেজনা চলছে, এই সীমান্ত দহগ্রাম ইউনিয়ন কিন্তু আলোচিত একটি 3 বিঘা করিডোর আলোচিত, যেটি একটি ইস্যু ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে। বিভিন্ন সময় কিন্তু এই 3 বিঘা করিডোর কেন্দ্রিক রাজনৈতিক, আন্তর্জাতিক, জাতীয় বিভিন্ন আলাপ আলোচনা, কূটনৈতিক চাল কিন্তু আমরা দেখেছি, শুনেছি। সর্বশেষ বিভিন্ন সময়ে 2010 সালের আগের একটা সময়ে কিন্তু এই দহগ্রাম সীমান্তের যে বাসী, এই ইউনিয়নবাসী, তারা কিন্তু এই বাংলাদেশে প্রবেশের তাদের যে যাতায়াতের অবাধ সুযোগ ছিল না। দিনে 2 বার অথবা 3 বার সময় বেঁধে দেওয়া হয়েছিল বাংলাদেশে প্রবেশের। এই দহগ্রাম ইউনিয়নটি একবারে ভারতের অভ্যন্তরে, যা এবং এর পাশ দিয়ে কিন্তু তাদের বের হতে গেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর একটি চৌকি পড়ে, সেখানে পারাপার হতে হয়ে কিন্তু তাদেরকে যেতে হয়। তো এর কারণে এই ইউনিয়নে বিভিন্ন সময় ভারত কেন্দ্রিক নানান উত্তেজনা ছিল। সর্বশেষ গত শুক্রবার তারা যখন রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা যখন এখানে কাঁটাতারে বেড়া দিতে এসেছিল, তখন কিন্তু বিজিবি বাধা দেয়, পরবর্তীতে তারা ফিরে যায়। পরবর্তীতে কিছু সময় পরে শুক্রবারই বিকেল নাগাদ তারা স্থানীয় বেসামরিক লোকজন জড়ো করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তারা কিন্তু কাঁটাতারে বেড়া স্থাপন করে। তারপরে বিজিবি বাধা দেয়, বিভিন্ন পর্যায়ের বৈঠক হয়েছে, পতাকা বৈঠক হয়েছে, কমান্ডো বৈঠক হয়েছে। আমরা সরেজমিনে সীমান্তবাসীর সাথে সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে সীমান্তবাসী হিসেবে, দহগ্রামবাসী হিসেবে তারা বিভিন্ন সময় ভারতের বিভিন্ন আগ্রাসী মনোভাব দেখেছেন। সর্বশেষ শুক্রবারের পর থেকে কাঁটাতারের বেড়া নির্মাণের পর বিজিবি যখন বাধা দিয়েছে, তারপরে তারা কিন্তু বাংকার খুঁড়তে শুরু করে তাই সেই এলাকাগুলোতে, এবং বাংকার করে সেখানে তারা সশস্ত্র অবস্থান নিয়েছিল। এর প্রেক্ষিতে বিজিবিও সেখানে বাংকার নির্মাণ করে এবং সশস্ত্র অবস্থান নেয়। একটা মুখোমুখি যুদ্ধ ভাব যখন শুরু হয়েছে, আমরা আজকে দেখছি জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এটা নিয়ে উদ্যোগ চলছে, আলোচনা চলছে, দূতকে ডেকে নিয়ে আসা হচ্ছে। এতে কিন্তু কিছুটা পজিটিভ চিন্তার ভাঁজ, পজিটিভ আলোচনা চলছে এই অঞ্চলে। সীমান্তবাসী বলছেন যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে এটা আলোচনা চলছে, রাষ্ট্রীয়ভাবে দেখভাল করা হচ্ছে, অবশ্যই এটার ভালো কোনো বিহিত হবে। তবে ভারতীয় বিএসএফ পতাকা বৈঠকে আমরা যেটি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, বিজিবি প্রতিবাদ জানানোর সময় বিএসএফ যেটি বলছে, 2010 সালের একটি চুক্তি মোতাবেক এই দহগ্রামে তারা কিন্তু কাঁটাতারে বেড়া নির্মাণ করছে। যদিও বা বিজিবি বলছে যে যতই চুক্তি থাকুক না কেন, সীমান্তের আন্তর্জাতিক আইন অনুসারে 150 গজের ভিতরে কোনো কিন্তু কাঁটাতারে বেড়া থেকে শুরু করে নোম্যান্স ল্যান্ডে কোনো ধরনের স্থাপনা নির্মাণ কিন্তু অবৈধ। কিন্তু সেই আইন কিন্তু তারা মানছেন না, একবারে সীমানা ঘেঁষে তারা কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করছিলেন। বিজিবি বলছিলেন যে কাঁটাতারে বেড়া দিতে হলে তারা তাদের সেই আইন মেনে 150 গজ এড়িয়ে তারা কাঁটাতারে বেড়া দিক, তাতে তাদের আপত্তি নেই। এবং এটি নিয়ে আপত্তি জানানোর পরে বিজিবিও যখন বলছিল, এটি নিয়ে 2021 সালে এই দহগ্রাম সীমান্তে, দহগ্রাম ইউনিয়নে অপটিক্যাল ফাইবারের লাইন নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, এবং তারা কাজ করছিল বিজিবি, যাতে ইন্টারনেট সংযোগ এবং আধুনিক সুযোগ সুবিধা ইউনিয়নবাসী পায়, যেহেতু ভারতের অভ্যন্তর দিয়ে এটি যেতে হচ্ছে। সেখানে কিন্তু বিএসএফ বাধা দিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজুহাত দিয়ে আটকে রেখেছিল। এই আলোচনায় বিজিবি যখন এই কথা তুলে ধরে, তখন কিন্তু এই কাজ আটকে যায়, এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর তাকিয়ে রয়েছেন। তাহলে হয়তো এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আসলে এই দহগ্রাম সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ হবে কিনা, অপটিক্যাল ফাইবার লাইন যাবে কিনা, সেটি নিয়ে আসলে সিদ্ধান্ত হবে। তবে
এখন কিছুটা আতঙ্ক কমেছে সীমান্তবাসীর মধ্যে। যে পরিস্থিতি ছিল গত 2 দিন সেটি কিন্তু কিছুটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। তবে আতঙ্কে একবারে যে নেই তা না। কারণ যেভাবে বাংকার নির্মাণ দুই পক্ষের হয়েছিল, মুখোমুখি অবস্থান হয়েছে এবং বিশেষ করে বেসামরিক লোকজনকে বিএসএফ সীমান্তে নিয়ে এসে যে উত্তেজনা তৈরি করেছিল, এটি কিন্তু একটি আতঙ্কের বিষয়। সাধারণ মানুষ বলছেন যে বেসামরিক লোকজন এই সীমান্তে যদি জড়িয়ে পড়ে তাহলে কিন্তু কখন কি থেকে কি যায় সেটি কিন্তু বলা মুশকিল। সব মিলিয়ে আতঙ্ক কিছুটা আছে। বিজিবি সর্বাত্মক চেষ্টা করছে, অতিরিক্ত বিজিবি মোতায়েন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিজিবি বলছে সীমান্ত রক্ষায় তারা বদ্ধপরিকর। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সীমান্তের এবার অর্থাৎ বাংলাদেশের সীমান্তের লালমনিরহাট দহগ্রাম এলাকা থেকে জানাচ্ছিলেন মাহফুজ বকুল। আমরা একটু সীমান্তের ওপারেও আমাদের সহকর্মী রয়েছেন শুভজিৎ, সেখানে রয়েছেন এই মুহূর্তে। শুভজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। বকুলের কাছে 3টি প্রশ্ন ছিল, সেখানকার এলাকার সার্বিক পরিস্থিতি, মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা, এবং বকুলের কথা যেটি উঠে আসলো যে সেখানকার মানুষজনের মধ্যে যে ধরনের আসলে পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা উত্তেজনাকর একটা পরিস্থিতি। হঠাৎ করেই কি সীমান্তে এভাবে কাঁটাতারের বেড়া দেয়া যায় কিনা, কি বলছে আসলে সেখানকার সবশেষ পরিস্থিতি বা কেমন? দেখুন, সবার প্রথম বলবো যে অনাস্থা তৈরি হয়েছে তার পিছনে অন্যতম, আর যদি আপনি দেখেন ভারত পাকিস্তানের মধ্যে একটা কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটা অনাস্থা রয়েছে, যেটা বাংলাদেশের সাথে কোনোদিনই ছিল না। তৈরি হলো কেন? কারণ বোঝাপড়ার অভাব। এবং আপনি যদি দেখেন চলতি বছর যে ডিজি লেভেলের বৈঠক, যেটা প্রতি বছর হয়, বছর হয়, এবং তারপরে সীমান্তে একাধিক বৈঠক ছোটখাটো হয়, সব মিলিয়ে সেই বৈঠকগুলো এই বছর কিন্তু হয়নি। ফলে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যেও কিন্তু যে বোঝাপড়ার অভাব সেটা কিন্তু স্পষ্ট। এবং সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছে সংবাদ মাধ্যম, অর্থাৎ দুপুরের সংবাদ মাধ্যমের যে সংবাদের পরিবেশনের ভূমিকা, অর্থাৎ বাংলাদেশে যেভাবে দায়িত্বশীল ভাবে সংবাদ পরিবেশন করা হচ্ছে। অন্যদিকে যদি আপনি পশ্চিমবঙ্গের দিকে দেখেন, সেখানে কিন্তু সম্পূর্ণ ভুয়ো তথ্যের উপরে ভিত্তি করে এমন ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে, যেখানকার সাধারণ মানুষ তারা কিন্তু উত্তেজিত হচ্ছে এবং তারা সীমান্তরক্ষী বাহিনীর যে সিদ্ধান্ত তার মধ্যে নাক গলাতে শুরু করছে। ফলে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যখন সাধারণ মানুষ চলে আসছে, তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এবং সীমান্তরক্ষী বাহিনী কিন্তু সরাসরি এইখানে কিন্তু হস্তক্ষেপ করতেছে। এবং স্বাভাবিকভাবে যখন ভারতের মানুষ সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের মানুষ নিজেদের ভূখণ্ড রক্ষা করতে তারাও এগিয়ে আসছে। এবং এমন একটা পরিস্থিতি, সেখানে কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে সাধারণ মানুষকে ট্যাকেল করতে গেলে বেশ কিছু তাদের কিন্তু সংঘাতময় যে পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে, এটা যেরকম অস্বীকার করার নয়। পাশাপাশি একেবারে যদি বিএসএফ এর কিছু ভূমিকা দেখেন, বিএসএফ কিন্তু বিজেপির কাছে এক প্রকার তারা বলেছে যে তারা সীমান্তের যে অগ্রগতি, অর্থাৎ নতুন করে যে তারা যে কাঁটাতারের বেড়া সেটা তারা দিচ্ছে না, কিন্তু দহগ্রামের যে সীমান্তের কথা এই মুহূর্তে আমার সহকর্মী বলছিল, সেখানে কিন্তু আপনি দেখবেন যে বিএসএফ সরে এসেছে কিন্তু গ্রামবাসীদের এগিয়ে দিয়েছে, অর্থাৎ বিড়ালকে কার্যত মাছ মারার দায়িত্ব দিয়েছে। তারা সেখানে গিয়ে কি করছে, তারা একদম গ্রামবাসীদের দিয়ে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজগুলো করছে। এবং গ্রামবাসীরা যখন কাঁটাতারের বেড়া দিচ্ছে, তখন বিএসএফ পিছন থেকে পাহারা দিচ্ছে এবং তারা বলছে গ্রামবাসীরা তাদের জমি রক্ষা করছে, কারণ বাংলাদেশের তরফ থেকে দুষ্কৃতীরা এসে ফসল কেটে নিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে তাদের কিছু করার নেই। কিন্তু সীমান্তের যে নিয়ম, অর্থাৎ সীমান্তের যে বর্তমান আইন বিজেপি সরকার সে পালন একদম রাজ্য সরকারগুলোর একেবারে আপত্তি অগ্রাহ্য করে যেটা বলবৎ করেছে, সেখানে বলা হচ্ছে সীমান্তের 50 কিলোমিটার মধ্যে আইন শৃঙ্খলা যে কোনো ধরনের পরিস্থিতির নিয়ন্ত্রণের দায়িত্ব বিএসএফ এর। সেখানে বিএসএফ এর সিদ্ধান্ত ছাড়া গ্রামবাসীরা এই যে 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়ে একেবারে একটা সীমান্ত আবার নতুন করে অস্থিতিশীল তৈরি করলো, এটা বিএসএফ এর দায়িত্ব এড়াতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিএসএফ কে দায়ী করছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিএসএফ কে আবার পুশ করছেন। অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি সেটা কিন্তু সীমান্তে যেন প্রতিফলিত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশকে তারা কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে একটা প্ল্যাটফর্ম সেটা কিন্তু তৈরি করে দিচ্ছে, কিন্তু মাঝপথে দায়ী করা হচ্ছে কাকে? বাংলাদেশের নতুন যে সরকার, সেক্ষেত্রে তাদের বলা হচ্ছে বাংলাদেশ সরকার তাদের দেশের অস্থিতিশীলতা চাপা দিতে পারছে না, ফলে তারা যুদ্ধ বাদনের একটা পরিকল্পিত যে পরিকল্পনা সেটা তারা করছে। এবং সব ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কিন্তু স্পষ্ট, সেটা কি? সেটা হচ্ছে ভারতবর্ষের রাজনীতি, সেটা বর্তমান প্রেক্ষাপট যেখানে দাঁড়িয়ে আছে, এই রাজনীতিতে বাংলাদেশকে যে কোনো প্রেক্ষিতে বাংলাদেশকে যদি দোষী করা না যায়, সেক্ষেত্রে ভারতবর্ষের কোনো শাসক দল হোক বিরোধী দল হোক, কারোরই রাজনীতি যে খুব বেশি মসৃণ হবে এমনটা আশা করা যাচ্ছে না। ফলে বাংলাদেশ সব ক্ষেত্রে শিখণ্ডী, এটা মেনে নিয়ে কিন্তু এখনকার যে পদক্ষেপ সেগুলো বাংলাদেশ সরকারকে নিতে হবে। তানভীর। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুভজিৎ পুত্রতুণ্ড জানাচ্ছিলেন কলকাতা, অর্থাৎ সীমান্তের ওপার থেকে তিনি আমাদেরকে সবশেষ তথ্যটি জানাচ্ছিলেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, 2010 থেকে 2023 সাল পর্যন্ত সীমান্তে ভারতকে অসম সুবিধা দিয়েছে তৎকালীন সরকার। তিনি জানান, সীমান্ত ইস্যুতে ভারতের সাথে যোগাযোগ হচ্ছে,
যে সকল জায়গায় কাঁটাতারের বেড়া দিচ্ছিল ভারত তা এখন বন্ধ রয়েছে, আর তা সম্ভব হয়েছে বিজিবি এবং জনগণের শক্ত অবস্থানের কারণে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠক হবে ভারতে। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। এই জন্য যেন অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসেরে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে। দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ 24, পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্স। নিচ্ছি একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন।
আরও একবার স্বাগত। ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজউইজ 24-এ পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্স। প্রথম দ্বিপক্ষীয় সফরে ২০ জানুয়ারি বেইজিং যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। একে কূটনীতিতে নতুন বার্তার ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বলছেন, নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল নয় পররাষ্ট্রনীতি। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান সরকার ও জনগণের যা প্রয়োজন সব দিতে প্রস্তুত তার দেশ। মোর্শেদ হাসিবের রিপোর্ট। গেল ১৫ বছরের প্রতিবার সরকার গঠনের পর প্রথম সফরের জন্য ভারতকে বেছে নেন শেখ হাসিনা। এর পেছনে কারণ হিসেবে ছিল যতটা না কূটনৈতিক সম্পর্ক, তার চেয়ে বেশি দেশটিকে খুশি রাখার মানসিকতা। আগামী ২০ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা চীন সফর করবেন। এ সফরকে আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিশ্লেষকরা দেখছেন কূটনীতিতে নতুন বার্তা দেওয়ার ইঙ্গিত হিসেবে। আমরা গত ১৫ বছরে দেখেছি যে আমাদের পররাষ্ট্রনীতি ইনক্লুডিং আমাদের পররাষ্ট্রনীতির মাধ্যমে যে ইকোনমিক অপরচুনিটিস সিকিউর করা সম্ভব, সেটা আসলে একটা জায়গায় দক্ষিণ এশিয়ার একটা দেশের মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে গেছিল। পররাষ্ট্র উপদেষ্টা তার যে দ্বিপাক্ষিক সফরটা শুরু করছেন সেটা চীনকে দিয়ে করছেন। চীনের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র হলেও সাধুবাদটা তিনি পেতেন, এবং সেই জায়গায় যদি লন্ডনও হতো তাহলেও তিনি সাধুবাদটা পেতেন। এই কারণে ইন্ডিপেন্ডেন্ট ন্যারেটিভ তৈরি করা, সেই পথে তিনি হাঁটছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরে করা $২৫ বিলিয়ন চুক্তির মাত্র ৮ বিলিয়নের মতো পেয়েছে বাংলাদেশ। এই অর্থ প্রবাহে গতি আনতে চায় সরকার। একই সাথে নতুন বাস্তবতায় রোহিঙ্গা সংকট নিয়ে চীনের সাথে আলোচনাও জরুরি হয়ে পড়েছে। তাই বিশ্লেষকরা বলছেন, দেশটিকে আস্থায় নিয়ে সমাধানের পথ খুঁজতে হবে। কি ধরনের টেনিওর হবে এই লোনগুলোর বা এই সাপোর্টগুলোর, সেগুলোর মাইলস্টোনস গুলো বা বিভিন্ন মধ্যবর্তী যে সূচকগুলো কি থাকবে, এগুলো আমার মনে হয় বাংলাদেশ সাইড এই গত ১০-১২ বছর যে চায়নার সাথে এই $৭ বিলিয়ন যেটা এসছে, আমার মনে হয় খুব ভালো প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সাইড তাদের সাথে বসেনি, যার ফলে এগুলো বেশিরভাগই খুব হার্ড টার্মসে এসছে। সেই দিকে আর যাওয়া যাবে না। বাংলাদেশের জাতীয় স্বার্থে যেটা করা দরকার, সেটা রাখাইনকে স্থিতিশীল করার জন্য, সেটা বাংলাদেশ করবে। এখন যেসব জায়গায় চীনের সাথে আমাদের মিলবে, সেই জায়গাগুলিতে আমরা নিশ্চিতভাবে সহযোগিতার সম্পূর্ণ দ্বার খোলা রাখবো। মুঠোফোনে বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ও মানুষের যা প্রয়োজন তার সব দিতে প্রস্তুত বেইজিং। So the visit also highlight the support China renders to Bangladesh, and we'll also discuss in which way we can enhance our cooperation. এদিকে খুদে বার্তায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বিস্তৃত। পররাষ্ট্র উপদেষ্টার সফরকে সাজানো হচ্ছে তাই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজউইজ 24 পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্স। আর একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।